নথিতে আছে, বাস্তবে নেই। বরগুনার এমন ২৭টি মাদ্রাসা রয়েছে জাতীয়করণের অপেক্ষায়। মাদ্রাসাগুলোর টিন শেড ঘর ছাড়া নেই কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষা উপকরণ। কোনো ধরনের শিক্ষা কার্যক্রম না থাকলেও অস্তিত্বহীন নিবন্ধনভুক্ত এসব মাদ্রাসার শিক্ষকরা পাচ্ছেন বেতন। ইমরান টিটুর অনুসন্ধানী প্রতিবেদন। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে বছরের শুরুতে রাজধানীতে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন বরগুনার শতাধিক শিক্ষক। পরে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষকরা আন্দোলন করেছে তাদের মাদ্রাসার বাস্তব চিত্র দেখতে শুরু হয় অনুসন্ধান। জাতীয়করণের তালিকায় রয়েছে বরগুনার বেতাগীর জলিসাহাট দলিলউদ্দিন তালুকদার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি। কিন্তু মাদ্রাসার একটি টিন শেড ছাড়া আর কিছু নেই। নেই কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষা উপকরণ। আমার বিয়ে হয়েছে আমি এই যে পরিচালনা করতেলে আর হে মাস্টারের নাম আসলে একই অবস্থা সদর উপজেলার নলিশ হাজিমারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার। নথিপত্রে আছে শিক্ষক শিক্ষার্থী, কিন্তু মাদ্রাসার জমিদাতা ও এলাকার লোকজন বলছেন ২০ বছর ধরে বন্ধ সকল কার্যক্রম। অবকাঠামো খারাপ থাকার কারণে স্টুডেন্টরা আসছে ঠিকমতো তারা পড়ে না, কিন্তু এখানে নাম আছে। আমরা শুনছি যে বেতন চলে, কিন্তু কারা নেয় মাস্টার কারা তাও জানি না। এসব মাদ্রাসার প্রায় ১৩৫ জন শিক্ষক মাস শেষে বেতন তুলতে না ভুললেও ভুলে গেছেন প্রতিষ্ঠানে আসার পথ। হেডমাস্টার থাকে তো বরগুনা এনে নিয়ে গেছে। হেডমাস্টার আসে না এখানে? না, আজকে আসে না, আসার কথা আছে। মানে ক্লাসের জন্য একটু অনুপযোগী হয়ে গেছে, কারণ ভিতরে যে আমাদের আসবাবপত্রগুলো লাগবে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্তের খবরে তড়িঘড়ি করে শুরু হয়েছে ঘর নির্মাণের কাজ। জেলা প্রশাসক জানান, তদন্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। আমরা আগে তথ্য নিই, বাস্তব অবস্থাটা দেখি, তারপর আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রয়োজন আমরা সেটা জানাবো এবং এই বিষয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবশ্যই সেটা নিব। জাতীয়করণের তালিকায় পুরো জেলায় রয়েছে ২৭টি মাদ্রাসা। এর মধ্যে বরগুনা সদরে 10টি, পাথরঘাটায় 5টি, আমতলীতে 6টি, বেতাগীর 4টি ও বামনার 2টি। এসব মাদ্রাসায় কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০০। ইমরান টিটু, ৭১, বরগুনা। চাকরিবিধির তোয়াক্কা না করেই কনসালটেন্সি ও কনস্ট্রাকশন ফার্ম খুলে ব্যবসা করছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। ৭১ টেলিভিশনের অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রতি কৌশল বদলে মালিকানা থেকে নিজেদের নাম সরিয়ে দিয়েছেন ওই কর্মকর্তারা। এখন তাদের স্ত্রী অথবা ছেলে মেয়েরা প্রতিষ্ঠানের মালিক। এদিকে দুদক কর্মকর্তারা জানান, সরকারি বিধি অনুযায়ী কর্মকর্তা কর্মচারী স্ত্রী এবং সন্তানরাও ওই একই রকম প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন না। সোহেল রহমানকে সাথে নিয়ে কনক রহমানের অনুসন্ধানী প্রতিবেদন। ইট, বালু, পাথর, খোয়াসহ গৃহ নির্মাণ সামগ্রী রেখে নগরীর ব্যস্ততম মজিদ সরণির একপাশের ফুটপাত ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন। এই ভবন নির্মাণের দায়িত্বে আছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর নির্বাহী প্রকৌশলী আরমান হোসেনের প্রতিষ্ঠান মাজেদা কনস্ট্রাকশন। সরজমিনে এর সত্যতা মেলে। যদিও এর আগে ৭১কে দেওয়া এক সাক্ষাৎকারে তা অস্বীকার করেছিলেন তিনি। ময়ূরী আবাসিক প্রকল্পের কাছেই খুলনা সাতক্ষীরা মহাসড়কে একটি জায়গা গিয়ে দেখা গেল সেখানে যাবতীয় গৃহ নির্মাণ সামগ্রী। পাইল রিগ মেশিন, জয়েস্ট, মিক্সচার মেশিন, প্রিকাস্ট পাইল ড্রাইভ, সয়েল টেস্টের যন্ত্রাংশ কি নেই। জানা গেল বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা এসব যন্ত্রাংশের মালিক কেডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান। মজিবুর রহমানের প্রথম প্রতিষ্ঠানের নাম ছিল এস বোয়িং। একটি সরকারি সংস্থা তদন্তে রাতারাতি নাম পরিবর্তন হয়ে গেলেও তার ব্যবসা বদল হয়নি। কিন্তু এখানে যে কেয়ারটেকার ছিল উনি বলছে যে আপনার নাম বলো যে কেডিএ মুজিবুর সাহেবের। ওই যে আপনার কত কথাই বলে, এই বিল্ডিং আমার, ওই বিল্ডিং আমার, যার যেরকম মনে হয় বলে। নগরীর নিরালা আবাসিক এলাকায় ড্রিম ড্র ডিজাইন স্টুডিও প্রতিষ্ঠানটি কেডিএর অঙ্কনবিদ গিয়াসউদ্দিন মোল্লার নামে। টুকটাক কাজ বাসায় যদি কখনো কোনো কাজ হয়, বাসায় কিছু কাজ করার দরকার হয়।
ইন্টেরিয়ার ডিজাইনার বা সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের নিজেদের কিছু টুকটাক কাজ থাকলে বাসায় বসে করে দিই। সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এই ভবনে অঙ্কনবিদ মিজানুর রহমানের প্রতিষ্ঠান। এখানে আসে গিয়ে উনি তো কেডিয়াতে চাকরি করে মনে হয়, ওই একজন মহিলার নামে অফিসটা, ওয়াইফ হতে পারে। গল্লামারি ইস্কন মন্দির সংলগ্ন এই ভবনটির মালিক কেডিএর প্রধান অঙ্কনবিদ SM আব্দুল কুদ্দুসের নিজের ভবনে তার পরিচালিত প্রতিষ্ঠানের নাম ডিজাইন পয়েন্ট। ওইটার মূল বিষয় হচ্ছে মানে আমার ওয়াইফ তো এটা চালাতো, আলটিমেটলি ওইটা ওই অফিসিয়ালি নাম আমরা যেহেতু চাকরি করি ওটা করা যায় বুঝায়, করা না যায় বুঝায় এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা চেয়ারম্যান স্যার বলছিলেন যে এগুলো করা যাবে না অফিসিয়ালি, যেহেতু সে একটু কাজ কাম জানে করতো তেন বাধ্য হিসেবে আমরা বন্ধ করে দিতে। গিয়াস উদ্দিনের সাথে উপপরিচালক ইজাদুর রহমান ও সহকারী টাউন প্ল্যানার আবু সাইদের যৌথভাবে ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট নামে প্রতিষ্ঠান খোলেন। পরবর্তীতে একটি সরকারি সংস্থা এ বিষয়ে অনুসন্ধান শুরু করলে মালিকানায় নামের পরিবর্তন হয়। আবু সাইদ আর আমি হলো ইউনিভার্সিটির ছোট ভাই, আমরা দুইজনেই খুলনা ইউনিভার্সিটিতে আপনার ইআরপিতে পড়াশোনা করেছি, আমরা একসাথে চলাফেরা করি। হ্যাঁ, নামে কখনোই এ ধরনের কোনো কিছু শোনেন নাই বা কোনো প্রমাণ আপনি পাবেন না, এটা আমি বুকে বল রেখে বলতে পারি। অভিযোগ রয়েছে কেডিএ এলাকায় ভবন নির্মাণের ছাড়পত্র ও নকশার অনুমোদনের সময় এসব কর্মকর্তা কর্মচারীদের নজরে এসে যায় অনুমোদন নিতে আসা ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরপর যে যেভাবে পারেন তাদের কাছে ভিড়িয়ে নেন। ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ড্রয়িং, পাইল ফাউন্ডেশন তৈরি, লেআউট, ভবনের ফ্লোর ও লোকেশন প্ল্যান সহ কোনো ক্ষেত্রে গোটা ভবন নির্মাণে মালিকের সাথে তারা চুক্তিবদ্ধ হন। সরকারি চাকুরিজীবী পরিবারের সদস্যদের অনুমতি ব্যতীত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়টি সরকারি বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন বলছে দুর্নীতি দমন কমিশন। বিষয়টি নিরসনের প্রয়োজনীয় নির্দেশ জারি করার জন্য মুখ্য সচিবকে চিঠি দেয় দুদক সচিব। সেই চিঠির আলোকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। কনক রহমান, ৭১, খুলনা। টানা বৃষ্টিতে ঢাকার আশেপাশের এলাকা তৈরি হয়েছে জলাবদ্ধতা। সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে মানুষ। জমে থাকা পানিতে দুর্ঘটনায় পড়ে ঘটছে জীবনহানির মতো ঘটনা। দর্শক, সেখানকার খবর আমরা জানবো। এই মুহূর্তে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। এখন সেখানকার কি অবস্থা দেখছেন আপনি, এবং এতদিন যে এই যে জনভোগান্তি চলছে, আসলে স্থানীয় প্রশাসনের কোনো পদক্ষেপ আপনার চোখে পড়ছে কিনা বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি আসলে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায়, এবং আপনি যদি আমি জানিয়ে রাখি যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এখানে যে সকল সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু হাঁটু সমান পানি। এছাড়াও এই জামগড়া এলাকা না, জামগড়া সহ বিভিন্ন এলাকা এই ইয়ারপুর ইউনিয়নের যে সড়কগুলো রয়েছে সেগুলোর কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং এখানকার সকালে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পোশাক শ্রমিকরা তারা তাদের কর্মের ক্ষেত্রে তারা এই রাস্তায় কিন্তু এই নষ্ট এবং ময়লা পানি পার হয়ে কিন্তু তারা তাদের কারখানায় যাচ্ছেন। আসলে যেহেতু একটি শিল্পাঞ্চল এবং অধ্যুষিত এলাকা, এবং এখানকার বেশ কিছু এলাকায় কিন্তু যে সকল শিল্প কারখানা রয়েছে সেগুলোর দূষিত পানি কিন্তু সরাসরি এই রাস্তার ড্রেনে ফেলানো হয়, যেই কারণে কিন্তু এই পানি সৃষ্টি হয়েছে। এছাড়া এখানকার আশপাশে যে সকল এলাকা রয়েছে সে এলাকার মানুষজনের সাথে এবং এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে প্রতিনিয়তই কিন্তু রাতের আধারে এখানকার যে সকল কারখানা তাদের যে বর্জ্য শিল্প কারখানার যে পানিগুলো সেগুলো কিন্তু সরাসরি ড্রেনে ফেলানো হয়, এবং সেই পানিগুলো কিন্তু ওভারফ্লো হয়ে এই রাস্তায় চলে আসে। আমি এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই সমস্যা শুধু এই নিত্যদিনে না, সেগুলো অনেক আগে থেকেই হয়েছে, এবং এটাকে কিভাবে বিকল্প ব্যবস্থায় তারা সমাধান করবেন সেটি তারা পরিকল্পনা করছেন। আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গেল 16 এপ্রিল আশুলিয়ার এই জামগড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসের কাজের জন্য কিন্তু সেখানে একটি খানাখন্দে কিন্তু
প্রায় 12 জন যাত্রী তারা লেগুনায় যাচ্ছিল এবং সেই লেগুনাটি কিন্তু খাদে পরে কিন্তু সেখানে বদরুল আলম এবং হৃদয় মিয়া নামে কিন্তু 2 জন যাত্রী নিহত হন। সব মিলিয়ে এলাকাবাসীর একটাই দাবি যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রশাসন যেন ব্যবস্থা নেয় এবং দ্রুত তাদের সমাধান দেয়। লিনিয়া। জাহিদুল ইসলাম অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দর্শক, সাভার থেকে সহকর্মী জাহিদুল ইসলাম অনেক যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। জমে থাকা পানিতে দুর্ঘটনায় পড়ে ঘটছে জীবনহানির মতো ঘটনা। এদিকে নারায়ণগঞ্জের ডেমরা কালীগঞ্জ সড়কের 1 কিলোমিটার অংশের কাজ 6 মাস ধরে বন্ধ থাকায় সড়কে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। এতে বেড়েছে ভোগান্তি। জাহিদুল ইসলাম অনেক ও রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বর্ষা আসতে না আসতেই জল থই থই অবস্থা সাভার উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের। বিগত কয়েক বছর ধরে এমন অবস্থার মুখোমুখি হতে হয় ইউনিক, বাইপাল, জামগড়া এলাকা এবং আশেপাশের মহল্লার বাসিন্দাদের। পানি ঢোকে ঘরবাড়িতে। ইউনিয়নের 3 কিলোমিটার সড়কে চলাচলে পোহাতে হয় চরম দুর্ভোগ। গত 16 এপ্রিল ইয়ারপুর ইউনিয়নের ফ্যান্টাসি কিংডমের সামনে পানির নিচে থাকা গর্তে পড়ে প্রাণ হারায় 2 জন পোশাক শ্রমিক। 8-10 বছর থেকে দেখতেছি এই এলাকায় এই সমস্যা। আর এই এলাকার এই গার্মেন্টসের মেয়েরা অনেক দূর দূর থেকে আসে চাকরি করতে, অনেক কষ্ট হয় যাতায়াত করতে। এই ড্রেনটা হয়ে গেলে হয়তো আমাদের একটু সমস্যার সমাধান হইতে পারে। এলাকাবাসী বলছেন, নদী নালা খালবিল দখল হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার জমে থাকা পানি সরে না। কলকারখানার পানিও আসে রাস্তায়। একাধিক রাস্তার পাশে ড্রেন নেই। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে এখানে ভালো কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সেই পানিগুলা ড্রেন হচ্ছে, রাস্তার মধ্যে জড়ো হচ্ছে। আমাদের কোনো গাড়ি আসতে দিতে পারতেছে না, আমরা ফ্যাক্টরি থেকে বাড়িতে পারতেছে না। বাড়িলে কি অবস্থা দেখতে পাচ্ছেন, 10 টাকা ভাড়া 20 টাকা দিয়ে আসতেছে অনেক কিছু। বর্তমানে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি জানান, বিকল্প সমাধানের চেষ্টা চলছে। অস্থায়ীভাবে যে সমাধানটা যাতে মানুষ মোটামুটি চলাচল করতে পারে সেই ব্যবস্থাটা আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করে দিয়েছি। এদিকে রূপগঞ্জের ডেমরা কালীগঞ্জ সড়কের দক্ষিণ নবগ্রাম কবরস্থান থেকে রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কের মেরামত কাজ প্রায় 6 মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কের অনেক অংশে হাঁটুর উপরে পানি জমে গেছে। এতে সড়কের চলাচল করতে ভোগান্তিতে ক্ষুব্ধ বিভিন্ন স্কুল, কলেজগামী শিক্ষার্থী, বিভিন্ন যানবাহন চালক, যাত্রী সাধারণ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পড়ে যায়, চাক্কা লিক হয়ে যায়, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। সেদিনকার একটা হলো কি অটো পড়ে গেছে। আমরা চাই একটা সুন্দর রাস্তা আমাদের করে দেয় গভর্নমেন্ট। পুরো নদী হয়ে গেছে, মাছ চাষ করার মতো অবস্থা। আইতারিনা রূপগঞ্জ গাড়ি উল্টা। উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জানান, সড়কটি দ্রুত সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি পড়ায় কাজে কিছুটা দেরি হয়েছে। ইলেকট্রিক পোলের কারণে আমরা এর আগে কাজ শুরু করতে পারি নাই। তবে আমরা পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করে লাস্ট সপ্তাহখানিক হবে আমরা ইলেকট্রিক পোল অপসারণ হয়েছে। 2023 সালের মে মাসে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে 85 কোটি টাকা ব্যয়ে 16 কিলোমিটার সড়কটি সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান NDE। হাসান আহমেদ, 71। নারায়ণগঞ্জের ডেমরা কালীগঞ্জ সড়কের 1 কিলোমিটার অংশের কাজ 6 মাস ধরে বন্ধ। এতে সড়কে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় বেড়েছে ভোগান্তি। সেখানকার আরো খবর জানবো। রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, এই যে 6 মাস ধরে বন্ধ সড়কের 1 কিলোমিটার অংশের কাজ, একটু জানাবেন, আপনি তো সেখানে আছেন, কি অবস্থা দেখছেন? এবং এই যে এতদিন ধরে এই সমস্যাগুলো চলছে, প্রশাসনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? লিনে, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি শুরুতে বলে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডেমরা কালীগঞ্জ সড়কের ঠিক রূপগঞ্জ থানার সামনে যে সড়কটা, সেখানে আপনাকে প্রথমে আমি জানিয়ে রাখি যে এই সড়কটা 2023 সালে এলজিডির অর্থায়নে 85 কোটি টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পান NDE নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে সড়কটি 16 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই প্রায় মোটামুটি শেষ হয়ে পথে, কিন্তু অজ্ঞাত কারণে 1 কিলোমিটার যে সড়কটা, যেটা নবগ্রাম
নওগাঁ কবরস্থান থেকে যে সাবডিস্ট্রিক্ট অফিসটা আছে সেই অফিস পর্যন্ত 1 কিলোমিটার প্রায় সড়কে প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে, যার কারণে প্রতিনিয়ত একটু সামান্য বৃষ্টি হলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁটুর উপরে পানি হচ্ছে। আর এই কারণে কিন্তু প্রতিদিনই বিভিন্ন আমরা জানতে পেরেছি দুর্ঘটনার শিকার হচ্ছে, ছোট ছোট যানবাহন দুর্ঘটনায় পতিত হয়ে অনেকে হাত পা ভেঙেছে এমন খবর আমরা জেনেছি। তবে আপনি যেটা আপনাকে জানিয়ে রেখে আপনি দেখতে পাচ্ছেন যে সড়ক থেকে যে ড্রেনেজ ব্যবস্থাটা করা হয়েছে সেটা কিন্তু সড়ক থেকে প্রায় 1.5 ফুটের মতো উঁচু। সে কারণে কিন্তু পানি জমে গেলে সেখানে কিন্তু পানি যে ড্রেন দিয়ে চলাচল করবে সেই ব্যবস্থা কিন্তু একেবারেই নেই। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তা যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু এখানে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে যাবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের সংস্কার কাজ চলছে, সে কারণে কিন্তু সেই সড়ক দিয়ে কিন্তু যানবাহন অনেকটাই চলাচল কমে গেছে। সে কারণে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু চট্টগ্রাম কুমিল্লাগামী বিভিন্ন এলাকার যেসব প্রবাসী যারা যাত্রী সাধারণ তারা কিন্তু এই সড়কটা ব্যবহার করছে। আর বিশেষ করে এই সড়কের পাশে কিন্তু আপনি বলে রাখি যে সবচেয়ে ব্যস্ততম যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপগঞ্জ থানা, 2টি সাবডিস্ট্রিক্ট অফিস রয়েছে। সে কারণে কিন্তু মানুষের চলাচল এখানে বেশি হচ্ছে, কিন্তু ভোগান্তিও বেশি হচ্ছে। তো উপজেলা নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। রিয়াজ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নারায়ণগঞ্জের ডেমরা কালীগঞ্জ সড়কের 1 কিলোমিটার অংশের কাজ 6 মাস ধরে বন্ধ। এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন। যশোরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার দায়ে ছেলে শেখ শামসকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে নিজ বাসা থেকে নিহত সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভাড়াটিয়ারা পানির জন্য কয়েকবার ঘরে যে ডাকাডাকি করে, পরে জরুরি সেবা 999-এ কল দেওয়া হয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ দেখে। পরে শামসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় হত্যার কথা স্বীকার করে সে। গাইবান্ধার পলাশবাড়িতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 6 বছরের আবিদ ও 7 বছরের লাবিব নামে 2 শিশুর। পলাশবাড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, শনিবার দুপুরে পলাশবাড়ি পৌর শহরের বৈরী হরিণমারি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে নাস্তা খাওয়ার পর বাড়ির পাশের জলাশয়ে কলা গাছের ভেলায় চড়ে খেলা করছিল 2 শিশু। পরে তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। শেষে দুপুর 2:30টার দিকে শিশু দুটির মৃতদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়। শিশু আবিদ শফিকুল ইসলামের ও লাবিব আব্দুল আজিজের ছেলে। নেত্রকোনায় কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। শনিবার রাতে নিজাম উদ্দিন তার ব্যাটারি চালিত অটোরিকশায় স্ত্রী, মেয়ে এবং শ্যালককে নিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার পর পাবই শেখপাড়া ফ্যাক্টরির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিজাম উদ্দিন ও তার স্ত্রী মারা যান। আর আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডিসেম্বরে নির্বাচন না দিলে বিএনপির সৈনিকেরা প্রতিটি গ্রাম ও শহর শাহবাগ করে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। শনিবার বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলার দৌলতপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাঠে বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, দেশ চলে আইন অনুসারে। যেখানে দেশের আদালত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার আদেশ দিয়েছে, সেখানে বর্তমান সরকার, স্থানীয় সরকার উপদেষ্টা এবং এনসিপির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। শুরু করতে সিরাজের ভিতর শাহবাগ দেখছেন তা না, প্রত্যেকটা গ্রাম শাহবাগ হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা শহর শাহবাগের মতো মিছিল হয়ে যাবে। প্রত্যেকটা রাস্তাঘাট মহাসড়ক সব বন্ধ হয়ে যাবে ডিসেম্বর যদি নির্বাচন না দেন।
শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। শনিবার সন্ধ্যায় গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা রিজওয়ানা আরও জানান, জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প কারখানার ব্যবহৃত পানি পুনর্ব্যবহার করতে বাধ্য করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ঢাকার 4টি নদী দখল দূষণমুক্ত করতে কাজ শুরু হবে এবং 5 আগস্টের পর যেসব বনভূমি দখল হয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে বলেও জানান। পরে সিম্পোজিয়াম থেকে 16টি প্রস্তাবনা তুলে ধরা হয়। শিল্প কারখানায় যে ব্যবহার হয় সেটা জানি আর বিনামূল্যে না হয়, সেটা যেন রিইউজ করা হয়। এবং গাজীপুরে যে আসলে কি ভয়ঙ্কর অবস্থা কয়েকটা জায়গায় গ্রাউন্ড ওয়াটারে, সেটার সম্পূর্ণ চিত্র জানি জনগণের সাথে তুলে ধরা যায়, এই কাজগুলো প্রায় শেষ করে এনেছি। আমাদেরকে আপনাদের আর মাস 2 সময় দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ গাইডলাইন এটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। চলছে দেশযোগ, ফিরছি বিরতির পর। 71 সাথে থাকুন। সারপ্রাইজের জন্য রেডি তো? এরকম নিম্নমানের ফ্ল্যাশ ট্যাঙ্ক আপনার যে কোনো সারপ্রাইজিং মোমেন্টকে করে ফেলতে পারে সাফারি। তাই আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন পানি সাশ্রয়ী ও লং লাস্টিং শাইন ফ্ল্যাশ ট্যাঙ্ক। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার, নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া কিনবেন না। এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ, চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটে ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। আছেন 71-এ, চলছে দেশযোগ। চট্টগ্রাম ফটিকছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের খামারিরা। তারা বলছেন, চলতি বছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে খরচও বেড়েছে অনেক। এখন চোরাই পথে দেশে গরু এলে তারা লাভ করা তো দূরের কথা, পুঁজি হারানোর শঙ্কা করছেন। ফটিকছড়ি থেকে সংবাদদাতার তথ্য ছবিতে প্রতিবেদন। ফটিকছড়ির বিভিন্ন গ্রামে কোরবানিকে সামনে রেখে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করছেন জেলার ছোট বড় মাঝারি ও প্রান্তিক খামারিরা। তারা আশা করেছিলেন এবার গরু বিক্রি করে বেশ লাভ করবেন, কিন্তু তাদের এই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। কারণ তাদের অভিযোগ, ভারতীয় সীমান্ত দিয়ে চোরা পথে গরু আনা হচ্ছে। হাজার হাজার গরু আসতেছে, বলতেছে যদি এরকম যদি গরু আসে তাহলে কি আমরা খামারি এলা অনেক ক্ষতিগ্রস্ত হব। বড় গরু ঢোকার কারণে আমাদের গরুর একটু প্রভাব পড়তে পারে, সেই জন্য আমরা প্রশাসনের সাথে দৃষ্টি আকর্ষণ করতেছি। তারা আরও অভিযোগ করেন, চলতি বছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণে খরচও বেড়েছে অনেক। এখন চোরাপথে দেশে গরু এলে তারা লাভ তো দূরের কথা, পুঁজি হারানোর শঙ্কা করছেন। গরু খাদ্য যদি এত দাম হয়, ওই দামের কারণে আমরা যে লালন পালন করতেছি, গরুর কষ্ট অনেক বেশি পড়ে গেছে। লালন পালন করছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এত টাকা ইনভেস্ট করার পরে যদি গরুগুলো কোরবানিতে বেচতে না পারে, উপযুক্ত দাম না হয়, তাহলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। যদিও উপজেলা প্রশাসন বলছে, অবৈধ পথে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে কড়াকড়ি নজর রাখা হচ্ছে। বর্ডার আউটপোস্ট বা বিওপি আছে, তাদের প্রত্যেকটি পয়েন্টে তারা সতর্ক আছে, তারা সতর্ক অবস্থানে আছে, যাতে করে অবৈধ গরু চোরাচালানিরা গরু এনে যাতে আমাদের এখানে বাজারের ভিতরে অস্থিরতা সৃষ্টি না করতে পারে। আর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, ফটিকছড়িতে 65,000 পশু কোরবানির লক্ষ্যে বিভিন্ন খামারি ও কৃষকেরা গবাদি পশু প্রস্তুত করেছেন প্রায় 70,000।
চূড়াই পথে ভারত থেকে যদি গরু না আসে তাহলে আমাদের খামারি একটা ন্যায্য মূল্য পাবে। আমরা এই বিষয়ে খুব সতর্ক রয়েছি। যদি এ ধরনের কোনো নিউজ আমরা পাই তাহলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিব। বিভিন্ন ধরনের কথা আসছে যে বর্ডার থেকে গরু ঢোকার ব্যাপারে, কিন্তু আমরা এই ব্যাপারে সজাগ আছি। আপনারা জানেন যে সরকারিভাবে আমাদের ভারত থেকে বা মায়ানমার থেকে বর্ডার পথে বা সীমান্ত পথে কোনো ধরনের গরু প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু ফটিকছড়ি উপজেলাতেই রয়েছে 200 খামার, আর এই খামারগুলোতে প্রস্তুত রয়েছে প্রায় 2 লাখ গবাদি পশু। পাশাপাশি এই উপজেলায় ভারতীয় সীমান্ত রয়েছে 35 কিলোমিটার। শাকিলা শম্পা, 71। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত পাবনার আতাইকুলা বহলবাড়িয়া গ্রামের কামারপল্লীর কারিগররা। দা, বটি, ছুরি, চাপাতি সহ মাংস কাটার সরঞ্জাম বানানোর কাজ চলছে পুরোদমে। তারা বলছেন কয়লা, লোহা সহ অন্যান্য উপকরণের দাম বেশি, সেই সাথে বিদেশ থেকে আমদানি হওয়া চাইনিজ পণ্যে বাজার দখল হওয়ায় ভালো নেই তারা। পাবনা থেকে মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়লার আগুনে পুড়ে শক্ত লোহা আকার পাচ্ছে ধারালো ছোট ছোট অস্ত্রে। হাতুড়ির শব্দে মুখর গোটা কামারপল্লী। কোরবানি ঈদের সময় যত এগিয়ে আসছে তাদের ব্যস্ততা তত বাড়ছে। তারা বলছেন কোরবানির ঈদে দা, বটি, ছুরি, চাপাতি সহ দেশীয় সরঞ্জামের চাহিদা বেশি থাকে। কোরবানির পশু থেকে মাংস ছাড়াতে কম বেশি সবাই নতুন সরঞ্জাম কেনেন। এখানে চাপাতি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়, আর চাকু 100 থেকে 200 টাকায়। ছুরি বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। হ্যাঁ, আমাদের ঈদ উপলক্ষে আমাদের দোকানে একটা ছুরি, রবই ছুরি বিক্রি হচ্ছে 1200 টাকা, 1000 টাকা, 800 টাকা। প্রায় 18 থেকে 20 বছর কাজ করি, কিন্তু ইদানিং লোহার, কয়লার দাম বাড়তি হওয়ার কারণে আমাদের খুব সমস্যার ভিতরে চলতেছি। তবে তাদের অভিযোগ বর্তমানে বাজার ছেয়ে আছে চাইনিজ অস্ত্রে, যে কারণে শ্রমিকদের মজুরির টাকাই উঠছে না। যে কয়লার দাম, লোহার দাম, মালের যেমন দাম, মালের দাম তো নাই। আর এই অবস্থায় কাম করে সর্বনিম্ন 10 লাখ টাকা মানে বছরে ঋণ হয়। এখানে কাজ করি 15-16 বছর কাজ করি, আর যে বেতনে কাজ করি এই বেতনে আমার পোষায় না, আমার সংসারে খুব অভাব। চায়না মালের জন্য খারাপ হচ্ছে। দা, বটি চায়না যদি বন্ধ করে, সরকার যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের মালটা টানবে বেশি। এরকম থাকলে মানে আমরা উঠতে পারবো না বেশি দূরে, মানে চায়না থেকে মাল আসলে আর আমরা মনে করেন আর উঠতে পারবো। এই নিয়ে বিসিক উপমহাপরিচালক জানান কারিগরদের কাজের আধুনিকায়নে তাদের পরিকল্পনা রয়েছে। আমাদের এই শিল্পের সাথে জড়িত যারা উদ্যোক্তা রয়েছে তারা যদি আমাদের কাছে বিসিকের কাছে তাদের ঋণ সহযোগিতার জন্য আবেদন করে, আমরা বিসিক থেকে তাদেরকে আর্থিকভাবে বিসিকের নিয়ম নীতি অনুসারে তাদেরকে আমরা ঋণ সহযোগ। কাজের মান ভালো হয় এলাকার লোকজনও এই কামারপল্লীতে আসেন। তাদের দাবি সরকারি সহযোগিতায় এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব। ফারদিন নীরব, 71। জীবনযুদ্ধে পিছিয়ে নেই কুড়িগ্রামের অদম্য মেধাবী মানিক রহমান, অথচ জন্ম থেকে 2 হাত নেই তার। পা দিয়ে লিখেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় 192তম স্থান অর্জন করে পেয়েছে ভর্তির সুযোগ। মানিকের স্বপ্ন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। পা দিয়ে লিখেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় 192তম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মানিক রহমান। এতে দারুণ খুশি মানিকের বাবা মা, প্রতিবেশী সহ স্বজনরা। মানিকের বাবা মা জানান মানিক হওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন তারা, কিন্তু মানিক যত বড় হতে থাকে লেখাপড়ার প্রতি আগ্রহ তত বাড়তে থাকে। পরে পা দিয়ে লেখা, সব ধরনের কাজের দক্ষতা ও কৌশল শেখান মা মরিয়ম বেগম। ছেলেকে বিদ্যালয়ে ভর্তি করালে পা দিয়ে লিখে জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পায় সে। মানিক আমার বড় ছেলে, ও জন্মগতভাবেই 2 হাত নেই, পায়ে একটা শর্ট এবং বাঁকা, ডান পাটা তার ভালো, সেটা দিয়ে লেখাপড়া করেছে। তার যেটা প্রতিভা, তার যে একটা অদম্য মেধা রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছে, তার ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছে। সে ক্লাস 5-এ ট্যালেন্ট স্কলারশিপ পায় এবং থানা ফার্স্ট হয়।
মানিক এখন পা দিয়েই গোসল, খাবার, মোবাইল ও ল্যাপটপ চালানো রপ্ত করেছে। তার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। হাজী মোহাম্মদ দারিদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মেধাতালিকায় 100 প্রারম্ভিক স্থান অধিকার করি। আমার ভবিষ্যৎ স্বপ্ন এখান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার এবং এখান থেকে একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বের হওয়ার। এলাকার লোকজন ও স্বজনরা বলছেন মানিকের সাফল্যে তারা খুশি। ছোট থেকে মানিকের দুইটা হাত নাই, পায়ের উপর নির্ভর করিয়ে চলে। বাবা মা বা প্রতিবেশীরা যে একটু সহযোগিতা হাত বাড়াবে, যতটুকু পারছে বাড়াইছে, কিন্তু আরো একটু বাড়ানো দরকার ছিল। মানিকের শিক্ষক জানান মানিক ছোটবেলা থেকেই অদম্য মেধাবী। সে অন্যান্য শিক্ষার্থীর মতোই আমাদের অর্থ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় শ্রেণী কার্যক্রম এবং পরীক্ষাগুলোতে সে অন্যদের থেকে আগেই লেখা শেষ করেছে। মানিকের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মনে করেন কোনো প্রতিবন্ধকতায় আসলে স্বপ্ন পূরণে বাধা হতে পারে না। ফারদিন নীরব, ৭১। দর্শক, যেমনটি বলছিলাম, কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পাবনার কামারপল্লীর কারিগররা। আমরা সেখানকার খবরাখবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী মোস্তাফিজুর রহমান যোগ দিচ্ছেন। মোস্তাফিজুর, ঈদ তো সামনে, সেক্ষেত্রে আপনার জেলার কামার শিল্পীদের ব্যস্ততা কেমন দেখছেন এবং তাদের খুবই পরিশ্রমের এই কাজটি, আপনি একটু জানাবেন যে পারিশ্রমিক নিয়ে তারা কি বলছেন? যে গল্পটি আমরা সাধারণ দর্শকদের জন্য তৈরি করেছিলাম বা দেখানোর চেষ্টা করেছি, সেটি ঠিক পাবনা সদরে নয়, সেটি পাবনা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। সেটা সাতক্ষীরার বনগ্রামের একটি গ্রাম, যেখানে প্রায় 30 থেকে 35টি কামার বাড়ি রয়েছে এবং পুরা এলাকাটাই কামারপল্লী হিসেবে পরিচিত। সেখানকার মানুষ কিন্তু শুধু ঈদকে সামনে রেখেই তারা এই জাতীয় অস্ত্রপাতি বা যে মালামাল সেগুলো তৈরি করে ঠিক তা নয়, তারা কিন্তু সারা বছরই এই কাজের সাথে সম্পৃক্ত। ঠিক একদম পরন্ত সকালে যেটি হয়েছে আর কি, অনেক কামার বাড়ি এখনো খোলেনি, তবে আমরা পাবনা সদরের একটু দূরেই একটি কামার বাড়ি খোলা পেয়েছি। আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছে যে গতবারের তুলনায় তাদের মাল তৈরি করার যে অর্ডার গুলো সেগুলো খুবই কম এবং তারা সকাল থেকে কাজ করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, আবার মাঝে তারা বিরতিতে যায়, আবার ওবেলায় এসে রাতভরি কাজ করছে। তবে বিগত বছরের তুলনায় একটু কম। আমরা যদি একটু দেখাই একটি কামার বাড়ির বা কামার এলাকার বা কামারের একজন যিনি কাজ করছেন তার একটু কাজ যদি দেখাই আমরা, যে তিনি তো একদম ভোর থেকে এসে তিনি অস্ত্রপাতি ধার করা থেকে শুরু করে যে সকল অর্ডার রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন এবং তিনি তার সঙ্গে আমাদের কথা হয়েছে এই কামার ভাইয়ের সঙ্গে। তিনি যেটা বলেছেন যে বিগত বছরগুলোতে যেভাবে যে চাপাতি বা ছোট ছুরি, ছোট ছোট দেশীয় অস্ত্রগুলো তৈরির যে অর্ডার গুলো থাকতো, এই বছরে কিন্তু সেই চাহিদাটা একেবারেই খুবই কম। আর আমরা যে স্টোরিটা করেছি এবং সেই স্টোরিতে সেই কামারপল্লীর মানুষজনের যে অভিযোগটা রয়েছে যে শ্রমিকের যে মজুরিটা, সারাদিন কাজ করে যে মজুরিটা হওয়ার দরকার, তাদের কিন্তু সেই মজুরিটা হচ্ছে না। অপরদিকে বিদেশ থেকে বিশেষ করে চাইনিজ বিভিন্ন ধারালো অস্ত্র বাজারে বিক্রি হওয়ার কারণে দেশীয় ছোট ছোট ধারালো অস্ত্রগুলোর চাহিদা বাজারে কমতে শুরু করেছে এবং সেই তুলনায় মোস্তাফিজুর রহমান, আপনি যেমনটি বলছিলেন যে গতবারের তুলনায় তাদের কাজ কমে গেছে এবং পারিশ্রমিক তেমন একটা পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, পাবনা থেকে সহকর্মী মোস্তাফিজুর রহমান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাটোরে ঝাড়ু মিছিল করেছে নারী সমাজ। শনিবার বিকেলে আলাইপুর থেকে ঝাড়ু মিছিল বের হয়ে শহরের কানাইখালী এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ হয়। এই সময় বক্তারা বলেন, বিএনপির এই নেতা ও নেত্রীর নামে ফেক আইডি থেকে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এর প্রতিবাদে তারা পথে নেমেছেন নাটোর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারণ সম্পাদক রূপালী বেগম, সহসভাপতি সুফিয়া বেগম সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান।
সিলেটে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের আয়োজনে প্রবাসী পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। এই সময় 154 প্রবাসীর মেধাবী সন্তানদের বৃত্তি ও মৃত প্রবাসীর পরিবারকে সহায়তা দেওয়া হয়। শনিবার বিকালে নগরীর সুবিদ বাজার পিটিআই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় চেক বিতরণ অনুষ্ঠান। এই সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে জেল জুলুম শিকার হয়েও মুখ্য ভূমিকা রেখেছেন প্রবাসীরা। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আমার বাবা একজন প্রবাসী, সেজন্য এখানে একটি শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে উপস্থিত হয়েছি উক্ত চেকটি গ্রহণ করতে। আমার হাজব্যান্ড গত 8-9 মাস রানিং যাওয়ার পরে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। আর এখন যেহেতু আইসি আমি চেক নেওয়ার লাগেন, হয়তো আমার 2টা ছেলে আছে, হয়তো আমার উপকৃত হইব তারারে লেখাপড়ার ক্ষেত্রে, তারারে মানুষ বানানোর লাগিন। আমার ভাই মালয়েশিয়া যাওয়ার 2 দিন মারা গেছে, এখন তারা SMS করছে যে আলমপুর থেকে কিছু অনুদান দিবে। বাংলাদেশের মানুষ যখন তার অধিকারের প্রশ্নে জেগেছে, বাংলাদেশের মানুষ যখন গুম খুনের শিকার হয়েছে, কে যে পলাতক শ্রেণীর লোকেরা যদি মনে করেন যে না একটা বোধহয় সময় এসছে, আমরা বোধহয় ঝোপ বুঝে কূপ মারতে পারবো, এটি বাংলাদেশে আর হবে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের 42টি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী চনপাড়া সড়কের নগরপাড়া এলাকায় তারা মানববন্ধন করে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়নের 42 গ্রাম বিদ্যুৎ বৈষম্যের শিকার। সপ্তাহের ছুটির দিনেও নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। এই সমস্যা নিয়ে পূর্বাচল জোনাল কার্যালয়ের ডিজিএম মনির হোসেনের কাছে একাধিকবার গেলেও সমাধান হয়নি। আগামী 1 সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমালে বিদ্যুৎ অফিস ঘেরাও সহ বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বান্দরবানের লামা ও আলী কদম 2 উপজেলা সীমান্তবর্তী মারেংতং এলাকায় বৌদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনা তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার লামা উপজেলা পরিষদ ও শহীদ মিনার প্রাঙ্গণে ম্রো জনগোষ্ঠীর শতাধিক সদস্য মানববন্ধনে অংশ নেন। এতে বক্তারা দাবি করেন, মারেংতংদের বৌদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনা সাজানো। একটি প্রভাবশালী গোষ্ঠী ম্রো জনগোষ্ঠীর প্রতিবাদের কারণে পাহাড় জবরদখলে নিতে না পেরে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে হেডম্যান সহ ম্রোদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তোলেন তারা। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। শনিবার সকাল 10:30 থেকে বেলা 2:30 পর্যন্ত টানা 4 ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। প্রথমে রোগী সেজে তথ্য সংগ্রহ করে, পরে অভিযান চালায় তারা। এই সময় তারা কর্মকর্তাদের অনুপস্থিতিতে খাবার কম পরিমাণে বিতরণ, ওষুধ বিতরণে অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতি দেখতে পান। পরে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দুদক। পটুয়াখালীর কলাপাড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে লালোয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা মীর সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কলাপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অপর 2 জন হলেন কলাপাড়া মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আমিন তালুকদার ও ধানখালী 5 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিব মোল্লা। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পর আদালতে পাঠানো হবে। এবছর নাটোরে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে চাকরি পেয়েছেন 24 জন তরুণ তরুণী। পুলিশ সুপার ও অভিভাবকরা বলছেন, কোনো ধরনের হয়রানি, সুপারিশ ও ঘুষ ছাড়াই মাত্র 120 টাকা খরচে চাকরি পেয়েছেন তারা। বৃহস্পতিবার রাত 9টায় পুলিশ লাইসেন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত 24 জনের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন। এ সময় পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
হয়েছে। নিয়োগপ্রাপ্তদের উচিত দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণের কাজ করা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার নজরান রৌফ, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন সহ অনেকে। স্বচ্ছতার সাথে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমরা আশা করব তারা যেভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন দেশ ও জাতির সেবায় তারা তাদের কমিটমেন্টের আলোকে তারা দেশের সেবা করবে ইনশাল্লাহ। টাকা পয়সা কিছু লাগে নাই, আমার বেটি একাই এসে দাঁড়াইছে, চাকরি হয়ে গেছে। আমি কৃষিকাজ করি, আমার ছেলে পুরুষ লাইনে দাঁড়ায়া পয়সাপাতি লাগে নাই। আমরা এতে আল্লাহর তরফ থেকে খুব খুশি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কুমিল্লা। প্রেম, দ্রোহ ও সাম্যর কবি নজরুলের জীবনের বিরাট অধ্যায় জুড়ে রয়েছে কুমিল্লা। তাই আজ জাতীয় পর্যায়ে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে সেখানে। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম, যার লিখনী উদ্দীপ্ত করেছে, সাহস জুগিয়েছে সাধারণ মানুষকে। ২৪-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। এই প্রতিবাদ্য নিয়ে এবার উদযাপন করা হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী। কুমিল্লার সাথে বিদ্রোহী কবির সম্পর্ক অবিচ্ছেদ্য। সেখানে বসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আনন্দময়ীর আগমনে কবিতা লিখে কুমিল্লাতেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে ৩ দিনের উৎসব করছে জেলা প্রশাসন। শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পর্যায়ের শিল্পী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ এবং অন্যান্য সংগঠনের শিল্পীবৃন্দর পরিবেশনা থাকবে। দ্বিতীয় দিন কুমিল্লা মুরাদনগরে জাতীয় পর্যায়ের শিল্পী এবং জেলা শিল্পকলা একাডেমির শিল্পবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের শিল্পবৃন্দের পরিবেশনা থাকবে। শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা আমরা নিয়েছি। একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়, নজরুল আর্ট ক্যাম্প শিরোনামে। 3 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন কুমিল্লা জেলার দৌলতপুরে, কবিতীর্থ দৌলতপুরে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেষ দিন উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই 3 দিন কবির লেখা গান, নাচ, কবিতা, নাটকে মাতিয়ে রাখবেন শিল্পীরা। 25শে মে এবং 27শে মের যে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান দুটি আমাদের কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে হবেন এবং 26শে মের অনুষ্ঠানটি আমাদের কুমিল্লায় জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি। রবিবার থেকে মঙ্গলবার নানা অনুষ্ঠান থাকবে সবার জন্য উন্মুক্ত। হাসিবা আলী বর্ণা, ৭১। আজ জাতীয় পর্যায়ে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে কুমিল্লায়। দর্শক, সেখানকার আরও খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, কুমিল্লায় জাতীয় পর্যায়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এখন কি হচ্ছে সেখানে? নিশ্চয়ই নানা আনুষ্ঠানিকতা রয়েছে, জানাবেন আমাদের। মূলত হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুমিল্লা নজরুলের মুরাল। সেখানে দুপুর 2টার দিকে নজরুলের শ্রদ্ধা নিবেদন করা হবে ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে। এবং এই শিল্পকলাতেই সাজ সাজ রব তরুণ নজরুলের কবিতা, গান নিয়ে সেগুলো তরুণ ছাপিয়ে দেওয়া হয়েছে এই শিল্পকলাকে কেন্দ্র করে। এবং নজরুলকে এই ধারণ করার জন্য কুমিল্লায় যে 15টি স্থানে যে স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিগুলো কিন্তু এখনও সংরক্ষণের অভাবে, অবহেলায়, কিন্তু অযত্নে অবহেলায় পড়ে আছে। তো এই যে আজকের যে নজরুলের যে অনুষ্ঠানগুলো কীভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং 15টি স্মৃতি চিহ্ন, নজরুল পরিষদে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা জেলা প্রশাসনের সহযোগিতায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় আজকে চতুর্থবারের মতো কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1921 থেকে 1924 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 11 মাস অবস্থান করেন। উনি কুমিল্লা আসেন 5 বার
এবং কুমিল্লা শহর এবং দৌলতপুর, মুরাদনগর উপজেলা দৌলতপুর ওনার স্মৃতি বিজড়িত অনেক স্থানসমূহ আছে। আজকে আমরা আশা করি জাতীয় পর্যায়ে চতুর্থবারের মতো যে কুমিল্লা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের একটা দাবি থাকবে, আমাদের এই সংস্কারগুলি যেন হয়। কারণ নতুন প্রজন্মের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রণালয় কর্তৃক 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার, এই যে একটি স্লোগান এবং প্রতিবাদ্য বিষয়, এটা কিন্তু যথার্থ হয়েছে। যদি আমরা নতুন প্রজন্মের জন্য আমরা যদি শিক্ষা দিতে চাই, তাহলে কিন্তু এই প্রজন্মগুলি আমাদেরকে জানতে হবে, দেখাতে হবে তাদেরকে, এই স্মৃতিগুলি রক্ষা করতে হবে। মূলত হচ্ছে নজরুল পরিষদ এবং নজরুল প্রেমীরা সবাই কিন্তু এক বাক্যে বলছেন কুমিল্লা যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো সংরক্ষণের করার এখন আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হলে কুমিল্লা যে 15টি স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো সংরক্ষণ অতীব প্রয়োজন, এবং সেই কথাটাই কিন্তু নজরুল প্রেমী এবং নজরুল সংগঠক সবাই কিন্তু বলছেন। কাজী এনামুল হক, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কুমিল্লার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানছিলাম সহকর্মী কাজী এনামুল হকের কাছ থেকে। আমরা এই বিষয়ে আরও জানবো। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী বাবুল হোসেন, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাবুল, আপনি একটু জানাবেন যে ময়মনসিংহের আনুষ্ঠানিকতা কি কি রয়েছে, যেহেতু আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী, একটু জানাবেন বিস্তারিত। কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে 3 দিনব্যাপী আয়োজনের আজ বিকাল 3টায় এর উদ্বোধন হবে এই ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠে। আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এই নজরুল একাডেমি এই স্কুলে 7ম শ্রেণীতে দারোগা রফিজুল্লাহ কবিকে এখানে ভর্তি করিয়েছিলেন। কবির বাল্য স্মৃতি বিজড়িত সেই মাঠেই 3 দিনব্যাপী সেই উৎসব হবে, এবং এই উৎসব আজ যে বিকাল 3টায় উদ্বোধন করবেন সংস্কৃতি সম্প্রচার ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তিনি উদ্বোধন করবেন। এর পরে আগামীকাল এবং পরশু অর্থাৎ 27 মে এই 3 দিন এখানে নানা আয়োজন রয়েছে। এর মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা আয়োজন এখানে রাখা হয়েছে। সবচেয়ে বড় এই আয়োজন বা এই উৎসবের যে বড় যে বিষয়, সেখানে নজরুল মেলা, একাডেমি মাঠে 1000-এরও বেশি স্টল এই মেলা বসছে, এবং এটি নজরুল মেলা এটি আজ উদ্বোধনের পরই সবার জন্য খুলে দেওয়া হবে, এবং এরপর এটি চলবে 27 মে পর্যন্ত। এছাড়া কিন্তু বিশালপুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস, সেখানেও কিন্তু 2 দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। আর সেখানে এই 2 দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। এরপরে সেখানে আলোচনা করেছে এবং সাংস্কৃতিক নানা আয়োজন সেখানে রাখা হয়েছে। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ার আন্ধান মানিক নদীর তীরে গান কবিতায় উদযাপিত হয়েছে নজরুল জয়ন্তী। শনিবার বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী নজরুলের জন্মদিন উপলক্ষে উৎসবের আয়োজন করে। নদীর তীরে দাঁড়িয়ে সংগঠনের সদস্যরা একসাথে নজরুল সঙ্গীত এবং কবিতা আবৃত্তি করে। এছাড়া সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকৌশল বিভাগের আয়োজনে হয়ে গেল সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভ্যাল। শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AM সরওয়ার উদ্দিন চৌধুরী। দেশব্যাপী তরুণ সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই উৎসবে অংশ নেয় দেশের 25টি বিশ্ববিদ্যালয় থেকে আসা 450 জনেরও বেশি শিক্ষার্থী। পুরো আয়োজনটি 5টি ভিন্ন প্রতিযোগিতা নিয়ে সাজানো হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।